ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতে 13 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের আয়তে বলেছে 160-এ 40% কত, তো 160 গুণ 40/100, তো দুটো শূন্য ওপরে 160-এর শূন্য 40-এর শূন্য আর 100 দুটো শূন্য কেটে দেবে, তাহলে 16×4 হচ্ছে 64। দুইতে বলেছে 2 কিলোগ্রাম 250 গ্রাম 0.72 কুইন্টালের শতকরা কত, তাহলে 2 কিলোগ্রাম 250 গ্রাম মানে হচ্ছে 2 গুণ 1000 যোগ 250 মানে 2250 গ্রাম। 1 কুইন্টাল মানে 100 কিলোগ্রাম, তাকে আবার 1000 দিয়ে গুণ করলে গ্রামে যাবে, গ্রাম হবে, সেই জন্য 100 গুণ 1000 হলো, তাহলে 0.72 কুইন্টাল মানে 0.72 ইন্টু 1 লাখ। তো এখানে গুণ করে হচ্ছে তোমার 72,000 গ্রাম, তাহলে শতকরা প্রকাশ করলে 2250 গুণ 100/72,000, তো শূন্যগুলো কেটে দিলে তাহলে 25/8, 225/72, এবার লঘিষ্ঠ আকার করলে হচ্ছে 25/8, তার মানে 3 পূর্ণ 1/8 বা 3.125%। তিনেতে দিয়েছে x⁵ - xy কিউব কে উৎপাদকে বিশ্লেষণ করো, তাহলে এখান থেকে xy কমন নিলে এখানে পড়ে থাকবে x4, এখানে পড়ে থাকবে y², তাহলে xy ইন্টু এখানে x4 কে যদি ভাঙি x² মাইনাস y², তাহলে হবে xy ইন্টু x² প্লাস y ইন্টু x² মাইনাস y। চারেতে বলেছে a⁴m, a⁴3m প্লাস n আর a⁴4m এর গসাগু লসাগুর গুণফল কত, তাহলে এদের গসাগু লসাগু আগেদেরকে বিশ্লেষণ করবে। a⁴2m মানে am ইন্টু am, সূচকের ক্ষেত্রে গুণের ক্ষেত্রে সূচকগুলো যোগ হয় 2m হয়, এটাকে যদি ভাঙি তাহলে am ইন্টু am ইন্টু m ইন্টু m a⁴n, তাহলে এই তিনটে m যোগ করে 3m প্লাস n, আর এটাকে ভাঙলে 4টে a⁴m হচ্ছে, তাহলে গসাগু হচ্ছে a⁴2m আর লসাগু হচ্ছে a⁴4m প্লাস n, তাহলে তাদের গুণফল a⁶m প্লাস n। পাঁচেতে বলেছে পাশের চিত্রে এসি বাহু বড় হচ্ছে এবি থেকে, তাহলে এর মধ্যে কোন শর্তটি সম্ভব, তাহলে x ডিগ্রি সমান 2y ডিগ্রি, x ডিগ্রি সমান 2y ডিগ্রি। ছয়তে দিয়েছে এবিসি ত্রিভুজের এবি সমান এসি মানে দুটো বাহু সমান, তার মানে সমদ্বিবাহু ত্রিভুজ, এ কোণ 80 ডিগ্রি হলে সি কোণ কত হবে। তো এইভাবে আমরা ত্রিভুজটা এঁকে নিলাম, এবি সমান এসি, দুটো বাহু সমান, এ কোণ 80 ডিগ্রি, তো যেহেতু এবি সমান এসি তাই বি কোণ সমান সি কোণ এবং এ কোণ হচ্ছে 80 ডিগ্রি। আবার ত্রিভুজে তিনটে কোণের সমষ্টি 180, তাহলে কোণ এবিসি প্লাস এসিবি প্লাস 80 সমান 180। এবার আমাকে যেহেতু এসিবির মান বার করতে হবে তাই এবিসির জায়গায় এসিবি লিখে নিলাম, কারণ এবিসি সমান এসিবি, তাহলে 2 সমান হচ্ছে 100, 180 থেকে 80 মাইনাস হলে 100, তাহলে এসিবি কোণ হচ্ছে 100/2 50 ডিগ্রি। 2 এর আয়তে দিয়েছে উৎপাদকের বিশ্লেষণ x² প্লাস 3x মাইনাস p প্লাস 5 ইন্টু p প্লাস 2, তো এটাকে যদি আমি এইভাবে ভেঙে নিই x² প্লাস p প্লাস 5x মাইনাস p প্লাস 2x মাইনাস p প্লাস 5 ইন্টু p প্লাস 2, তো এখান থেকে x কমন নিলে x ইন্টু x প্লাস p প্লাস 5, আর এখান থেকে মাইনাস p প্লাস 2 কমন নিলে x প্লাস p প্লাস 5, তাহলে x প্লাস p প্লাস 5 আর x মাইনাস p মাইনাস 2। 2 তে দিয়েছে x প্লাস 1 ইন্টু x প্লাস 2 ইন্টু 3x মাইনাস 1 ইন্টু 3x মাইনাস 4 প্লাস 12, তো এটাকে এমন একটা জোড়া তৈরি করব যেখান থেকে আমরা একটু কমন নিতে পারি, মানে দুটোর মধ্যে কিছু কমন জিনিস থাকে, তো x প্লাস 1 ইন্টু 3x মাইনাস 1 করলাম আর x প্লাস 2 ইন্টু 3x মাইনাস 4 আর প্লাস 12 লিখে দিলাম, তো এখান থেকে আমরা কমন পাচ্ছি কি 3x² প্লাস 2x মাইনাস 1 আর 3x² প্লাস 2x মাইনাস 8 প্লাস 12, তাহলে 3x² প্লাস 2x সমান a ধরলাম, তাহলে a মাইনাস 1 ইন্টু a মাইনাস 8 প্লাস 12, তো গুণ করে আমরা এখান থেকে পাচ্ছি a মাইনাস 5 ইন্টু a মাইনাস 4। এবার এর জায়গায় 3x² প্লাস 2x বসে আমরা পাচ্ছি 3x² প্লাস 2x মাইনাস 5 আর 3x² প্লাস 2x মাইনাস 4। এবার 3 5 15 হয়, আবার 5 থেকে 3 বিয়োগ দিলে 2 হয়, তাহলে এটার মিডল টার্ম ফ্যাক্টর করা যাবে, কিন্তু এখানে করা যাবে না, কারণ 3 4 12, 4 থেকে 3 বিয়োগ দিলে 1 হয়, আর 6 2 12, 6 থেকে 2 বিয়োগ দিলে 4 হয়, আর 12 1 12, 12 থেকে 1 বিয়োগ দিলে 11 হয়, তো এটাকে আর করা যাচ্ছে না, তো এটাকে এইভাবে লিখতে থাকবে, আর এটার মিডল টার্ম ফ্যাক্টর করে এখান থেকে তাহলে আমরা পাবো 3x প্লাস 5 ইন্টু x মাইনাস 1 আর তার সাথে 3x² প্লাস 2x মাইনাস 4 লিখে দেবে। 3 নম্বরে দিয়েছে 7x² মাইনাস 30x প্লাস 8, তাহলে 7 8 56 হয়,
আর তোমার হচ্ছে 23 28 দুগুণে 56 হয়, আবার 28 আর 2 যোগ করলে 30 হয়, তাহলে 7x স্কয়ার মাইনাস 28x মাইনাস 2x প্লাস 8। তো এখান থেকে 7x কমন নিলে 7x ইন্টু x মাইনাস 4 মাইনাস 2 কমন নিলে x মাইনাস 4, তাহলে x মাইনাস 4 ইন্টু 7x মাইনাস 2। চারেতে বলেছে গসাগু নির্ণয় করতে হবে। তো এখানে দেখো আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস 2bc। তো আমরা এইটাকে একটা অভিদের আকারে নিয়ে যাব। তো a স্কয়ার লিখে মাইনাস কমন নিয়ে বন্ধনীর ভেতরে লিখলাম b স্কয়ার মাইনাস 2bc প্লাস c স্কয়ার। তাহলে এখানে পাচ্ছি a স্কয়ার মাইনাস b মাইনাস c হোল স্কয়ার। তাহলে হবে a প্লাস b মাইনাস c ইন্টু a মাইনাস b প্লাস c। b স্কয়ার মাইনাস c স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস 2ac আছে পরের সংখ্যামালাটা। তো সেখান থেকে আমরা পাবো b প্লাস c মাইনাস a ইন্টু a প্লাস b মাইনাস c। আর তৃতীয় যেটা আছে c স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস 2ab। তো এখান থেকে আমরা পাবো c স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার থেকে c প্লাস a মাইনাস b আর c মাইনাস a প্লাস b। তো কিছু কমন যাচ্ছে না, তাই গসাগু হবে 1। পাঁচেতে দিয়েছে লসাগু নির্ণয় করতে বলেছে। 3a স্কয়ার মাইনাস 5ab মাইনাস 12b স্কয়ার, তার সাথে আছে a টু দি পাওয়ার 5 মাইনাস 27a স্কয়ার b কিউব আর 9a স্কয়ার প্লাস 24ab প্লাস 16b স্কয়ার। তো a স্কয়ার 3a স্কয়ার মাইনাস 5ab মাইনাস 12b স্কয়ারকে 3 বারং 36 হয়, আবার 4 9 36, 9 থেকে 4 বিয়োগ দিলে 5 হয়। তো 3a স্কয়ার মাইনাস 9ab প্লাস 4ab মাইনাস 12b স্কয়ার এইভাবে ভেঙে নেবে। তাহলে এখান থেকে পাবে 3a প্লাস 4b ইন্টু a মাইনাস 3b। পরে যেটা দিয়েছে a কিউব মাইনাস 27 a স্কয়ার b কিউব। তো a স্কয়ার কমন নিলে a কিউব মাইনাস 27b কিউব, 27 মানে 3 এর কিউব। তাহলে সেখান থেকে আমরা পাবো a স্কয়ার, এখানে a কিউব, দ্বিতীয় বন্ধনীর ভেতরে মাইনাস 3b হোল কিউব। তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্রে চলে যাবে। তাহলে a স্কয়ার মাইনাস a স্কয়ার ইন্টু a মাইনাস 3b ইন্টু a স্কয়ার প্লাস 3ab প্লাস 9b স্কয়ার পাবো। আর তৃতীয় যে সংখ্যামালা 9a স্কয়ার প্লাস 24ab প্লাস 16b স্কয়ারকে ভাঙলে আমরা এখানে পাবো 3a প্লাস 4b আর 3a প্লাস 4b পাবো। তো এখান থেকে আমাদের লসাগু হবে a স্কয়ার ইন্টু a মাইনাস 3b ইন্টু 3a প্লাস 4b স্কয়ার ইন্টু a স্কয়ার প্লাস 3ab প্লাস 9b স্কয়ার। ওর অথবাতে আছে আর একটা লসাগু করতে দিয়েছে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 a কিউব b প্লাস b টু দি পাওয়ার 4 আর a স্কয়ার মাইনাস ab হোল কিউব। তো a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 কে আমরা এইভাবে ভাঙবো a স্কয়ার হোল স্কয়ার প্লাস 2a স্কয়ার b স্কয়ার প্লাস b স্কয়ার হোল স্কয়ার মাইনাস a স্কয়ার b স্কয়ার। তো এখান থেকে একটা অভেদে আসবো a স্কয়ার প্লাস b স্কয়ার হোল স্কয়ার, আর এখান থেকে ab টা কমন নিলে মাইনাস ab হোল স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে গিয়ে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। আর এখান থেকে b কমন নিলে পাবো b ইন্টু a কিউব প্লাস b কিউব। তাহলে এখানে হবে b ইন্টু a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। আর তৃতীয় যেটা দিয়েছে সেখান থেকে a যদি কমন নিই তাহলে দ্বিতীয় বন্ধনীর ভেতরে a লিখবে আর প্রথম বন্ধনী a মাইনাস b, দ্বিতীয় বন্ধনী দিয়ে কিউব, তাহলে a কিউব ইন্টু a মাইনাস b হোল কিউব। তাহলে লসাগু হবে a কিউব b a প্লাস b a মাইনাস b হোল কিউব a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। ছয়তে দিয়েছে কয়লার মূল্য 20% বৃদ্ধি পেলে কোনো পরিবার খরচের পরিমাণ 20% কমালো, ওই পরিবারের কয়লার জন্য শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেল। তো লিখবে যে ধরি 100 একক কয়লার মূল্য 100 টাকা, কয়লার মূল্য 20% বৃদ্ধি পেয়েছে। তাহলে বর্তমানে 100 একক কয়লার মূল্য হবে 100 যোগ 20 120 টাকা। এবার কয়লার খরচ 20% কমলো, তাহলে 100 এককে 20% মানে হচ্ছে 20 একক কমলো। তাহলে বর্তমানে কয়লার খরচ বা ব্যবহার কমবে 100 বিয়োগ 20 মানে 80 একক হবে, কমে হবে। তাহলে এবার খরচ হচ্ছে একক আর মূল্য টাকা। 100 এককের জন্য 120 টাকা দিতে হচ্ছে, 80 এককের জন্য কত। তো সরল সম্পর্ক সমানুপাতের আকারে সাজালে 96 টাকা। তাহলে ওই পরিবারে কয়লার জন্য খরচ হ্রাস পেল 100 মাইনাস 96% মানে 4%। প্রশ্নে বলেছে কোন দুর্গে 500 জন সৈন্যের 50 দিনের খাদ্য ছিল 30 দিন পর, মানে 50 দিনের যে খাবার ছিল তার মধ্যে 30 দিনের খাবার 500 জন সৈন্য খেয়ে নিয়েছে। কতজন সৈন্য দুর্গ ছেড়ে চলে গেল অবশিষ্ট খাদ্যে, বাকি সৈন্যদের আরো 25 দিন চলবে। তাহলে
লিখবে যে দিন সংখ্যা 50 বিয়োগ 30 20 দিনের মতো খাবার আছে, জন সংখ্যা হচ্ছে 500, 25 দিন চালাতে গেলে কতজন, মানে 25 দিন চলবে কতজন সৈন্যের আর কি, কতজনের। তো দিন সংখ্যা জন সংখ্যা ব্যস্ত সম্পর্ক সমানুপাতের আকারে সাজিয়ে নিলে x সমান 500 গুণ 20/25। তো 500কে 25 দিয়ে কাটলে 20, 20 20 গুণ করলে 400। তাহলে অতএব সৈন্য চলে গেল 500 বিয়োগ 400 সমান 100 জন। তাহলে 100 জনের মানে 400 জনের আর কি 25 দিন, বাকি খাবারে 25 দিন চলবে, মানে 100 জন চলে গেলে। তিনে বলেছে 30% কমানোর ফলে একটা সংখ্যা 210-এ পরিণত হলো, এই সংখ্যাটিকে শতকরা কত বাড়ালে সেটি 450-এ পরিণত হবে। তো ধরি সংখ্যাটি হচ্ছে x, তো x এর 30% 30x/100 মানে 3x/10 কমানো হয়েছে। তাহলে সংখ্যাটা এখন x - 3x/10 তার মানে 7x/10। তো শর্তানুসারে 7x/10 সমান হচ্ছে 210, তাহলে x সমান হবে 300। এবার আগের সংখ্যা 300, বর্তমান সংখ্যা 450 বেড়ে হয়েছে, তাহলে 100 হলে এখন কত? তাহলে সরল সম্পর্ক, তাহলে x সমান 100 গুণ 450/300 তার মানে হবে 150। তাহলে বৃদ্ধি পেল 100 বিয়োগ 150 বিয়োগ 100% মানে 50% বৃদ্ধি পেল। তাহলে শতকরা 50% বাড়ালে সেটি 450-এ পরিণত হবে। 4-তে বলেছে কোনো পরীক্ষায় পরীক্ষার্থীদের 52% ইংরাজিতে, 42% অঙ্কে, 17% উভয় বিষয়ে ফেল করে। যদি 115 জন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করে তাহলে মোট পরীক্ষার্থী কত? তাহলে মোট পরীক্ষার্থী যদি আমরা x ধরি, তাহলে শুধু ইংরাজিতে ফেল করেছে 52 বিয়োগ 17 35%, অঙ্কে ফেল করেছে 42 বিয়োগ 17, কারণ 17% হচ্ছে উভয় বিষয়ে ফেল করেছে। তাহলে শুধু অঙ্কে ফেল করেছে 42 বিয়োগ 17 25%, উভয় বিষয়ে ফেল করেছে 17%। তাহলে মোট ফেল করা পরীক্ষার্থী হচ্ছে 35 যোগ 25 যোগ 17 মানে 77%। আর পাশ করা পরীক্ষার্থীর শতাংশ, তাহলে 100 বিয়োগ 77 23%। তো x এর 23% সমান হচ্ছে 115। তাহলে x সমান হবে, x এর 23% মানে হচ্ছে x এর 23% মানে হচ্ছে 23x/100। তাহলে x সমান হবে 115 গুণ 100/23, 23 5 115, তাহলে 500 জন। তাহলে মোট পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে 500 জন। 5-এতে দিয়েছে একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা হস্তচালিত তাঁতের ক্ষমতার 2.1-4 গুণ। 12টা হস্তচালিত তাঁত 1080 মিটার দৈর্ঘ্যের কাপড় 18 দিনে তৈরি করে। 2700 মিটার দৈর্ঘ্যের কাপড় 15 দিনে তৈরি করতে কতগুলি যন্ত্রচালিত তাঁত লাগবে? তো এইভাবে ছকে সাজাবে, কাপড়ের পরিমাণ মিটার, সময় দিন, আর হস্তচালিত তাঁতের সংখ্যা টি। তাহলে 1080 মিটার কাপড় 18 দিনে করছে 12টি হস্তচালিত তাঁত, 2700 মিটার কাপড় 15 দিনে করবে এক্সট্রা তাঁত। তাহলে কাপড়ের পরিমাণ আর তাঁতের সম্পর্ক সংখ্যা সরল সম্পর্ক। তো এইভাবে সাজিয়ে নিলে তাহলে x সমান 12 গুণ 2700/1080, আর সময় ও তাঁতের সংখ্যা ব্যস্ত সম্পর্ক, তো x সমান 12 গুণ 18/15। তো এবারে নির্ণয় হস্তচালিত তাঁতের সংখ্যা, তাহলে 12 গুণ 2700/1080 ইন্টু 18/15, তো কাটাকুটি করলে হচ্ছে 36টা। এবার 2.1-4 মানে 9-4, তাহলে 9-4টি হস্তচালিত তাঁত মানে হচ্ছে একটি যন্ত্রচালিত তাঁত। তাহলে 36টি হস্তচালিত তাঁত মানে 36 ভাগ 9-4, তার মানে 36 গুণ 4-9, তো 16টি হস্তচালিত 16টি যন্ত্রচালিত তাঁত লাগবে। 6-তে দিয়েছে উমাদেবী তার জমিতে অধিক ফলনশীল বীজ ধান ব্যবহার করেছেন, এর ফলে ধানের ফলন 20% বেড়েছে, কিন্তু তার জন্য ধান চাষের খরচ 20% বেড়ে গেছে। আগে তিনি 600 টাকা খরচ করে 1560 টাকার ফলন পেতেন, বর্তমানে অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করে আগের তুলনায় কত বেশি আয় করবেন? তাহলে আগে ওনার আয় হতো, যে ফলনটা পেয়েছে সেখান থেকে খরচটা মাইনাস করে দেবো। তো 1560 থেকে 600 মাইনাস করলে 960 টাকা আয় হতো। এবার ধানের ফলন 20% বেড়েছে, তাহলে আগে ফলন হয়েছিল 1560 টাকার, তাহলে 1560 টাকা 20% মানে হচ্ছে 312 টাকা বেড়েছে। তাহলে বর্তমানে ফলন 1560 যোগ 312 টাকা মানে 1872 টাকা। আবার ধান চাষের খরচও 20% বেড়েছে, তাহলে আগে 600 টাকা হচ্ছিল খরচ, তাহলে 600 টাকা 25% মানে হচ্ছে 150 টাকা বেড়েছে। তাহলে বর্তমানে ধান চাষের খরচ 600 যোগ 150 750 টাকা, তাহলে আয় হচ্ছে 1872 থেকে খরচ 750 মাইনাস করে দেবে, তাহলে এখন আয় হয়েছে 1122 টাকা। তাহলে তিনি বেশি আয় করবেন, আগে হয়েছিল 960 টাকা, তাহলে 1122 মাইনাস
960, মানে 162 টাকা তিনি বেশি আয় করবেন। এবারে 7 দাগে আসি। 7 আইতে বলেছে যে প্রমাণ করো, এগুলো উপপাদ্য, প্রমাণ করো যে কোনো দুটি ত্রিভুজের কোনো দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। তো এটা আছে তোমাদের বইয়ের 95 পাতায়, এই সরি 195 পাতাতে রয়েছে। এটা আছে 195 পাতায়। এই যে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি, এটা হচ্ছে উপপাদ্য 11, তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। তো এই উপপাদ্যটা তোমরা ভালো করে নেবে। এরপরে যেটা রয়েছে, প্রমাণ করতে বলেছে একটা ত্রিভুজে দুটো কোণের পরিমাণ সমান হলে বিপরীত বাহুগুলি দৈর্ঘ্য সমান হবে। এটা আছে, এই উপপাদ্যটা আছে বইয়ের 93 পাতাতে। এটা হচ্ছে উপপাদ্য 6। এটা খুব আসছে, এটা ভালো করে করবে। একটি ত্রিভুজে দুটি কোণের পরিমাণ সমান হলে বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান হবে, এই উপপাদ্যটা প্র্যাকটিস করে নেবে ভালো করে। আর 3 বলেছে যে একটা ত্রিভুজে দুটো বাহুর দৈর্ঘ্য পরস্পর অসমান হলে বৃহত্তর বাহুর বিপরীত কোণের পরিমাপ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণের পরিমাপ অপেক্ষা বৃহত্তর হবে। এটা হচ্ছে 153 পেজে আছে। তোমরা এই উপপাদ্যের যে মানে যেটা প্রমাণ করতে বলছে ওইগুলো ভালো করে মুখস্থ করে রাখবে, রাখলে প্রয়োগের অঙ্কগুলো করতে সুবিধা হবে। এটা হচ্ছে উপপাদ্য 9। তাহলে উপপাদ্য 11, উপপাদ্য 6 আর উপপাদ্য 9। একটি ত্রিভুজে দুটো বাহুর দৈর্ঘ্য পরস্পর অসমান হলে বৃহত্তর বাহুর বিপরীত কোণের পরিমাপ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণের পরিমাপ অপেক্ষা বৃহত্তর হবে। 8 গুলো হচ্ছে প্রয়োগ। এখানে যে কোনো মানে তোমার দুটো প্রয়োগ করতে হবে, অথবা করে দিয়েছে। তো আইতে বলেছে প্রমাণ করতে বলেছে ত্রিভুজের বাহুগুলোকে একই ক্রমে বর্ধিত করে যে তিনটে বহির্কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি 4 সমকোণ। এটা বই থেকেই দিয়েছে, বইয়ের 149 পাতায় রয়েছে। এই যে ত্রিভুজের বাহুগুলোকে একই ক্রমে বর্ধিত করে বহির্কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি 4 সমকোণ। এটা হচ্ছে 16 অধ্যায় আছে, প্রয়োগ 4 নম্বরের প্রয়োগটা ভালো করে করবে এটা। আচ্ছা, তারপরে যেটা দিয়েছে অথবাতে যেটা দিয়েছে প্রমাণ করতে বলেছে যে কোনো চতুর্ভুজে 4টি বাহু দৈর্ঘ্যের সমষ্টি কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি অপেক্ষা বৃহত্তর। এটা হচ্ছে 197 পাতায় আছে। এই প্রয়োগটা, এটা হচ্ছে অধ্যায় 20 প্রয়োগ 3 প্রয়োগ, এটা করে নেবে। আর 2-তে বলেছে এবিসি এর অন্তস্থ একটি বিন্দু পি প্রমাণ করতে হবে বিপিসি কোণ বিপিসি বড় হচ্ছে কোণ বিএসি থেকে। তো এইভাবে ছবিটা আঁকবে, একে লিখবে যে এবিসি এর অন্তস্থ পি হচ্ছে একটি বিন্দু, প্রামাণ্য হচ্ছে কোণ বিপিসি গ্রেটার দেন কোণ বিএসি। তো অঙ্কন হচ্ছে যে বিপি কে বর্ধিত করা হলো যা এসি কে ও বিন্দুতে ছেদ করেছে। তো প্রমাণ, আমরা জানি ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণটি উৎপন্ন হয় তার পরিমাপ অন্তস্থ বিপরীত কোণ দুটির পরিমাপের যোগফলের সমান। তাহলে এক্ষেত্রে ত্রিভুজ এবিও এর বহিস্থ হচ্ছে পি ও সি, এই যে পি ও সি। তাহলে কোণ পিওসি সমান হবে অন্তস্থ বিপরীত কোণ ওএবি প্লাস এবিও। অতএব কোণ পিওসি গ্রেটার দেন হবে কোণ ওএবি, এটা 1 নম্বর। আবার ওপিসি ত্রিভুজের, এই যে ওপিসি বহিস্থ হচ্ছে বিপিসি, এটা হচ্ছে বহিস্থ কোণ। তাহলে বহিস্থ কোণ সমান হবে কোণ পিওসি প্লাস কোণ পিসিও। তাহলে অতএব কোণ বিপিসি গ্রেটার দেন হবে কোণ পিওসি, এটা 2 নম্বর। এবার 1 আর 2 নম্বর যুক্ত করলে পাচ্ছি এখান থেকে পিওসি পিওসি কেটে যাচ্ছে। তাহলে কোণ বিপিসি গ্রেটার দেন ওএবি, ওএবি ওএবি তার মানে আমরা এটা বলতে পারি বিএসি। তাহলে কোণ বিপিসি গ্রেটার দেন বিএসি। অথবাতে যেটা বলেছে যে একটা সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু দিয়ে ভূমির সমান্তরাল সরলরেখার শীর্ষকোণের বহিঃ সমদ্বিখণ্ডক, এটা আছে তোমাদের বইয়ের 96 পাতায়। এই যে এটা হচ্ছে অধ্যায় 9 প্রয়োগ 6, প্রমাণ করি যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু দিয়ে ভূমির সমান্তরাল সরলরেখা শীর্ষকোণের বহিঃ সমদ্বিখণ্ডক। তো বই থেকে যে প্রয়োগগুলো এগুলো দিচ্ছে এগুলো ভালো করে প্র্যাকটিস করে নেবে। তো এটা করে নেবে।